আমার খুব ছোট বয়সে মা মারা গিয়েছিলেন, প্রায় ৩.৫ বছর বয়সে। তখন থেকেই দুর্গার সঙ্গে আমার একটা সম্পর্ক, আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল। আমি প্যান্ডেলওয়ালা নয় কেন, আমাকে অপেক্ষা করে থাকতে হতো কখন কোনো পুজো কমিটির ডাক পাবো। না কোনো আর্ট কলেজ থেকে পড়েছি, না আমি কোনো আর্টিস্টকে অ্যাসিস্ট করেছি কখনো। আমি ছবিটা আঁকি আমার মাথা দিয়ে, হাত দিয়ে না। কপি করে ছেড়ে দেওয়া ঠিক নয়। রবীন্দ্রনাথও তো অনেক গান বিদেশি সুর ব্যবহার করেছেন নিজের গানেতে। কমপ্লেন থাকলে তো আমাকে বারবার ধরে ডাকতো না। আমাকে আমার পুজো কমিটিগুলো কখনোই আমাকে ১ বছর কাজ করিয়ে ছেড়ে দেয়। এবছর নিলে আমার ৯১টা দুর্গাপুজো হয়ে যাবে। আমি এই বছর ৬টা পুজো করছি। আমাদের পাড়ায় দমদম পার্ক তরুণ সঙ্গে একটা পুজো করছি, দক্ষিণদারি ইউথ আহিরিটলায় আমার এবছর ২য় পুজো, কাশী বসলেন এবছর আমি প্রথম করছি। দক্ষিণ কলকাতাতেও আমি খুব অদ্ভুতভাবে ২টো পুজো করছি, সুরুচি সংঘ এবং আলিপুর সার্বজনীন। আমার সবকটা পুজোই হেভি ওয়েট পুজো, সবকটা পুজোই সেরকম নামী পুজো। কিন্তু যেটুকু যদি আমার সম্পর্কে বলতে বলা হয়, ক্যামেরার সামনে যা সব কথা বলবে তাতে আমাকে আর এরপরে কেউ প্যান্ডেল দেবে আর আমি কোনো কাজ পাবো না। প্রেম তো সবার জীবনেই আসে, প্রেম লুকিয়ে চুরিয়ে নানান ভাবে নানান সময় এসেছে, কিন্তু বিয়ে করিনি। বোধহয় এত প্রেশার নিতে আমি আর পারছি না। অনির্বাণদা, আমি এখন আপনার বাড়িতে আছি। তো বাড়িতে যখন ঢুকলাম আমি এমনি বাড়িতেও ভেবেছিলাম ঠিক আছে, কিন্তু বাড়ির মধ্যে একটা মন্দির, সেখানে আবার দুর্গা স্থাপন করা রয়েছে, এই ভাবনা আপনার কিভাবে এলো? আসলে আমি মেদিনীপুর শহরের ছেলে। তো আমাদের বাড়ি যেখানে ছিল, আমাদের পাড়ায় সঙ্গত বাজারে একটা শিব দুর্গার মন্দির ছিল। ওই মন্দিরের চারদিকে আমাদের বাড়ি। তো আমরা ছোটবেলায় বড় হয়েছি এই মন্দিরে খেলাধুলো করে। আর আমার খুব ছোট বয়সে মা মারা গিয়েছিলেন, প্রায় ৩.৫ বছর বয়সে। তো আমার যা কিছু মান অভিমান আবদার সেগুলো সব আমি ওই মন্দিরে মা দুর্গার কাছেই জানাতাম। তখন থেকেই দুর্গার সঙ্গে আমার একটা সম্পর্ক, আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল এবং তারপর ধীরে ধীরে সেটা বাড়তে থাকে। আহ, আমি আস্তে আস্তে অঞ্জলি দিতে শিখি। আমাদের বাড়ি থেকে সন্ধি পুজো যেত মায়ের মন্দিরে। সন্ধি পুজোর সময় পদ্ম ফোটাতাম আমার বড় পিসির সাথে, মামের সাথে। আর মন্দিরের যখন গয়নাগুলো খারাপ হয়ে যেত তখন সেই গয়নাও আমি বানাতাম। এই করতে করতে আমার উম, মানে দুর্গার প্রতি একটা নিগূঢ় প্রেম বলা যায় তৈরি হয়েছিল। এবং তারপরে আমি কলকাতায় যখন আসি তখন আমি দুর্গাপুজোর প্যান্ডেলের সঙ্গে জড়িয়ে পড়ি ২০০৪ সালে। এবং ওই ৪ থেকে ২০২২ এতগুলো বছর মাকে সাজানোর পর মনে হতো রোজই মাকে যদি সাজাতে পারি, মায়ের সেবা করতে পারি, না হলে আমার আর মন বসছিল না। তো তাই জন্যই মায়ের প্রতিষ্ঠা। পুজোর পরেও মাকে প্রতিদিন দেখতে পাওয়া যায় এবং সেবা করা যায়, সেইটা নেই। আসলে আমার মনে হয় যেন মা দুর্গা আলাদা কিছু নয়, আমার মনের মধ্যেই মায়ের বাস। এবং আমার কখনো আলাদা করে মা, অনেক ভক্তি শ্রদ্ধা এরকম ব্যাপারটা ছিল না। আমি খুব ভালোবাসি দুর্গাকে, নিজের মেয়ের মতোই বরং ভালোবাসি। আমার কখনো মনে হয়নি যে দুর্গার কাছে অনেক কিছু চাওয়া যায়। আমি কখনো হাত পেতে চাই না যে আমাকে এটা দাও ওটা দাও। আমার মনে হয় ওকে বিরক্ত করব না, ওই বরং আমার কাছে চেয়ে নেয় এটা সেটা। আমার সম্পর্কটাই এরকম। তো সেই করতে করতেই মানে মনের তাগিদে দুর্গাকে প্রতিষ্ঠা করা আমাদের বাড়িতে। এবং বিগ্রহ প্রতিষ্ঠার পরে আমি প্রত্যেকদিন নিজের হাতে মায়ের সেবা করি সকালবেলায়, এবং সন্ধেবেলাতেও আমার সময় থাকলে আরতির সময় বসি আমি। যখন খুব ব্যস্ত হন তখন? তখনও সকালবেলায় আমি ঘুম থেকে উঠে স্নান করে মায়ের সেবা করেই বেরোই। এই যে মূর্তিটা রয়েছে, এটা কি নিজের ভাবনা থেকে এসছে, কিভাবে এলো পুরো ব্যাপারটাই? মানে অপূর্ব দেখতে, মানে আমার চোখ ফেরাতে পারছি না, সত্যি বলছি। ওর নাম আসলে সুন্দরী, তা আমরা সুন্দরী বলেই ওকে ডাকি। সত্যি ও সুন্দরী। আসলে দুর্গার চেয়ে সুন্দর বোধহয় পৃথিবীতে আর কিছুই নেই। মহামায়া তো, হয়ে গেছে সুন্দর। তৈরি করে আমরা ইচ্ছে করে কিছু করতে পারি কি পারি না, আমার মনে হয় মা দুর্গা চাইলে তবেই হয়। এই মূর্তির ড্রয়িং তো আমার টিমের ছেলেরাই করেছে,
কিন্তু গোপাল পাল আমতায় মাটির কাজটা ও করে দিয়েছিল আমাকে। ও মিনিয়েচার ছোট মূর্তি খুব ভালো বানায়। গোপাল পাল খুব সুন্দর হাতের কাজ ওর। তো লকডাউনের সময় তখন ও 2020 2020 একদম ভরা লকডাউনে ও মূর্তিটা বানিয়েছিল। তারপরে সেই মূর্তি নবদ্বীপে পাঠানো হয়, নবদ্বীপে কাস্টিং হয়। তারপরে লকডাউন শুরু হতে খুবই সমস্যার মধ্যে পড়ি। প্রথমে বুঝতে পারিনি কতদিন বন্ধ থাকবে কাজকর্ম। যা জমানো টাকা পয়সা ছিল আমার টিমের ছেলেপুলে সবাইকে দিয়ে দিতে হয়েছে। কতজন টিমের ছেলে আছে? আমার টিমে প্রায় 400 ছুঁই ছুঁই ছেলে মেয়েরা আমার সঙ্গে কাজ করে। কন্ট্রাকচুয়ালি বেশি, আবার 10-11 জন মতো আছে যারা পার্মানেন্টলি আমার কাছে, আমার টিমে আমার সঙ্গে থাকে। তাহলে কি পুজোর সময়তেই? পুজোর সময়, পুজো ছাড়াও সারা বছর যে কাজ হয়, নানান রকম বিউটিফিকেশনের কাজ, সরকারি কাজ, বিভিন্ন ইভেন্ট, সেগুলোতেও কাজ করে। আমি খুব লিমিটেড ইন্টেরিয়ারের কাজও করি। এই বাড়ির ইন্টেরিয়ারে আমাকে টুবাই বলে একটি ছেলে সাহায্য করেছে, আমাদের পাড়ার শুভাশিস। কারণ এটাও লকডাউনেই করা। তখন মানে অতটা সময় বসে থেকে কি করা যাবে, আমরা চিন্তা করলাম যে ওই সময় বাড়িটা যতটা বানিয়ে ফেলা যায় আর কি। তখন একটু নিজেরাই তো রান্না করে খেতে হতো, রান্না বান্না করতাম, একটু লেখালেখি করতাম, আর ইন্টেরিয়ারটা চলছিল। প্রায় 3 বছর ধরে, মায়ের প্রতিষ্ঠার আগে 3 বছর ধরে মায়ের মূর্তি তৈরি হয়েছে। যেমন যেমন অর্থের যোগান হয়েছে সেইভাবে। মায়ের যে নিচের বেদিটা, এটা আমাকে কারু বানিয়ে দিয়েছে ভুবনেশ্বর থেকে। এখানে 64 যোগিনী, মানে 34 যোগিনী এখানে আছেন। সেসব নিয়েও অনেক ব্যাপার ছিল। আমাকে সবাই খুব বিধান দিয়েছিল যে 64 যোগিনীর পুজো এ তো খোলা আকাশের নিচে হয়, বাড়ির মধ্যে যোগিনীর প্রতিষ্ঠা তো খুব ভয়ঙ্কর ব্যাপার। আমি মাকে ভালোবাসি, মাকে পুজো করব, তাতে কি আছে? মা কি রাক্ষসী নাকি? তো আমি তো পুজো করি, আমার তো কোনোদিন কিছু অসুবিধা হয়নি। আমরা এখন দুর্গাপুজো করি, দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর মন্ত্রই আছে, দক্ষ যজ্ঞ বিনাশিন্নই মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যই ওং হ্রিং দুর্গাই সাহা। তো দুর্গাকে পুজো করতে গেলে কোটি যোগিনীর কথা তো এসেই পড়ে। তো আমাদের মায়ের নিচের বেদিতে যোগিনীরা রয়েছেন, আর চালচিত্রে দশমহাবিদ্যা রয়েছেন, অষ্টনায়িকা রয়েছেন এবং সপ্তমাতৃকা রয়েছে চারদিকে ঘিরে। মানে দুর্গার যে তান্ত্রিক কাল্ট, তার যেটুকু মানে পারা গেছে আর কি, আমি চেষ্টা করেছি এখানে রাখার। আমরা একটা দাদুর ছবি, আর এই ওয়ালের মধ্যে পুরো ফ্যামিলি ট্রি আমি দেখতে পাচ্ছি। একটু পরিচয় করানো যেতে পারে? এই ছবিটা শৈলেন্দ্রনাথ দাসের ছবি, আমার দাদুর, এবং অনুরাধা দাস আমার ঠাকুমা, আমার বাবা দীপঙ্কর দাস, আমার 2 মা শাশ্বতী দাস এবং পুতুল দাস। মাকে খুব কম সময় পাওয়া গেছে, তাই না? না, এই মাকে আমরা 19 বছর পেয়েছি। আমি এই মাকে বলছি, হ্যাঁ। গর্ভধারিণী মাকে। আর আমার বোন, আমার ভাগ্নি, আমার মেয়ের মতোই, মেয়েই বলা যায়। আর আমার জীবনের বেশ গুরুত্বপূর্ণ দুজন আর মানুষ, মানে যাদের ভূমিকা আমার জীবনে অনেকটা, কাকিমা আর কাকু। আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার সঙ্গে ইন্টারনেটে এদের আলাপ। কাকুর নাম দীপঙ্কর চক্রবর্তী, আমার বাবার নাম আর কাকুর নাম এক। আর কাকিমা সুস্মিতা বসু চক্রবর্তী। কাকিমা মতিঝিল কলেজের ইংরেজি ডিপার্টমেন্টাল হেড ছিলেন। এখানে একটা ছবি মিসিং আছে দাদা, বড় পিসির ছবি। হ্যাঁ, আমার বড় পিসির বেশ অনেকটা ভূমিকা আমার জীবনে। আর আমাদের 2টো কুকুর আছে, ট্যাফি আর চুটকি। তো চুটকির ছবি এখানে নেই, ট্যাফিরই শুধু আছে। ঠিক, তাহলে 2টো ছবি আঁকাতে হবে। 2টো ছবি এখনো আঁকাতে হবে। তো তাহলে আমি যেটুকু একটু ধরবো, যদি লজ্জা পাও তো আমি একটু ধরবো, প্লিজ, রিকোয়েস্ট। মানে এটা আমাদের কাছেও, কিন্তু যেটুকু যদি আমার সম্পর্কে বলতে বলা হয়, ক্যামেরার সামনে যা সব কথা বলবে, তাতে আমাকে আর এরপরে কেউ প্যান্ডেল দেবে না, আর প্যান্ডেলে কেউ নেবে, আর আমি কোনো কাজ পাবো না। এই চা নাও তোমরা। এবার আমি একটা বলি, এবার আমাদের স্টোরি একটা বলি, যে কেন মনে হলো যে না না প্যান্ডেল, এই কথাগুলো জেনে বাকি লাভই কি আছে পাবলিকের তো কোনো ইন্টারেস্ট নেই। সনাতন দিনদা স্যারের কাছে আমরা যখন ইন্টারভিউ নিচ্ছি, সেই মুহূর্তে একটা বাচ্চা ছেলে আমাদের কাছে এলো, ঠিক আছে? আমরা বললো এই চ্যানেলটা আমরা দেখেছি। মানে কী নিয়ে দেখেছো? বলছে সুশান্ত স্যারের নিয়ে। আমরা কি জানতে পারলে তাতে?
বলছে আমি জানতে পারলাম আমার বহুত দিন ধরে 2023 থেকে আমার একটা মনে প্রশ্ন ছিল, আমাদের এখানে পুজোর ইন্টারভিউ দিতে এসেছিল, যে সুশান্ত শিবানী পাল কেন, শিবানী কেন, যেটা আমি আপনার টিভি দেখে এখানে বুঝতে পারলাম। তো একজনকেও যদি আমরা ইনফরমেশন দিতে পারি মানুষের প্রশ্নকে, এটা আমার কাছে খুব ভালো লাগবে। ঠিক আছে। একটা প্রশ্ন আমি করবো, একটা ছোট্ট প্রশ্ন যেটার পারপাসে আসা জৈত্রী টিভি নিয়ে, সেটা হচ্ছে অনির্বাণ আপনার ছেলে, অনির্বাণকে আমার প্রথম কথা ছিল যে তোমাকে লেখাপড়াটা আগে করতে হবে, মানে জেনারেল এডুকেশনটা ঠিক মতো না হলে কোনো কাজই ঠিক হয় না। সেটা করার পর তারপর তোমার ইচ্ছে মতো তুমি কেরিয়ার চুজ করতে পারো। এখন মেদিনীপুর শহরে ও একটু বকে যাচ্ছিল, মানে এমন কিছু সঙ্গী সাথী জড়ো করেছিল যারা আম, ওই গাল গপ্প মানে ঠেকের গপ্পর বাইরে আর কিছুতে তাদের আগ্রহ নেই। সুতরাং ওকে আমি পাঠাই মেদিনীপুর জেলারই একটা বিশেষ স্কুল, যার বিশেষ খ্যাতি ছিল, সেটা হচ্ছে যে সেখানে ওই হোস্টেলে রেখে ছেলে মেয়েদের পড়ানো হতো, সেরকম একটা স্কুলে ওকে পাঠাই। সেটা হচ্ছে ওই জলচক বলে একটা জায়গা। তখন থেকেই ও ওইখানে কিছু কিছু ওই ওই যে প্যান্ডেল প্যান্ডেল ফ্যান্ডেলের কাজ হতো, সেগুলোর দিকে ওর বেশি ঝোঁক ছিল, সেখানে ঘোরাঘুরি করতো। তো আমি ওকে নিয়ে গিয়ে বিভিন্ন সময়ে, মানে অল্প বয়স থেকেই, এই যে মাটির কাজ হচ্ছে, কুমোর যে মূর্তিটা গড়ছে, এর প্রথমে বাঁশের কাঠামো, তারপরে সেই বাঁশ বলতে ওই চেরা বাঁশ যাকে বলে চেঁচাড়ি, তার কাঠামো তৈরি করছে। সেটা একবার নিয়ে গেলাম, দেখলো। কয়েকদিন পরে গিয়ে দেখলেন মাটি চাপাচ্ছে, মাটি চাপানো হয়ে গেল, তার বিভিন্ন যে পর্যায়ে আছে, দোমেটে বলে, মানে দুবার মাটি চাপানো, তারপরে ফাইনাল হচ্ছে এবার রং টং করা, চুল লাগানো, এ সমস্ত। তো সেগুলো ওকে আমি এটা দেখানোর একটাই কারণটা হচ্ছে যে এই যে কি করে কি তৈরি হয় সেটা যেমন জানা, তেমনি নিজের একটা উদ্যোগ যাতে আসে কিছু গড়ার ব্যাপারে। কখন আশা হলো যে এবার আমি কলকাতায় শিফট করবো? আমার মনে হয় গ্রাফিক ডিজাইনার বা ভিজুয়ালাইজার, কোনো অ্যাড এজেন্সিতে ভিজুয়ালাইজার হিসেবে তুমি কাজ করতে। না, প্রথম আমি কলকাতায়, মানে আমি চেয়েছিলাম শিল্পী হতে, কিন্তু আমার প্রথাগত কোনো আঁকার গ্রুমিং বা ট্রেনিং কিছু আমি নিইনি কখনো। কিন্তু আমার বাবা কার্টুনিস্ট, আমার বাবার লেখক এবং ছবিও আঁকেন, আমার দাদু ছবি আঁকতেন। দাদি ছবি আঁকে। হ্যাঁ, এবং আমার বাবা খুব ভালো কার্টুন আঁকে। আহ, বাবার স্ক্র্যাপ বুক তৈরি করে এবং সেখানে নানান রকম কুটুম কাটুম নানান কিছু করে। তো সেইগুলো দেখে আমার একটা বাসনা বোধহয় ছোটবেলায় তৈরি হয়েছিল যে আমিও শিল্পী হব, কিন্তু আমার শিল্পী হওয়া হয়ে উঠলো না। বাবা আমার চেয়েছিল জেনারেল এডুকেশনটা আগে হওয়া দরকার, তো আমি বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করলাম। সেই করতে গিয়ে বয়স হয়ে গেল, ফলে আমি আর্ট কলেজে বসার সুযোগ পেলাম না। আর বসলেও যে আমি চান্স পেতাম আমার এরকম মনে হয় না, কারণ আমি যে খুব ভালো ছবি আঁকি তা কিন্তু নয়। তো তা একটা এন্ট্রান্স দিয়ে ঢুকতেই হয়। তো ওই সময় আমি পাশ করে, মানে পাশ তখনও করিনি, পরীক্ষা দিয়েছি। দেওয়ার পরে আমার মনে হলো যে আমি মেদিনীপুরে থেকে আমার আর কিছু হবে না, আমাকে কলকাতায় এসে মফস্বল শহর ছেড়ে এবার আমাকে সিটিতে আসতে হবে এবং দুনিয়াটাকে চিনতে হবে। তখন আমি মানে 31শে ডিসেম্বর 1999 সাল আমি মেদিনীপুর ছেড়ে একা একা ট্রেনে উঠে বসলাম জামা কাপড় নিয়ে কলকাতায় আসবো বলে, যে নতুন শতাব্দীর সূর্যোদয়টা হবে আমার নিজের ইচ্ছায়। এতদিন আমি বাবার ইচ্ছায় চলেছি, এরপরে আবার নিজের ইচ্ছায় চলা শুরু হবে, ঔদ্ধত্যই বলা যায়। তো আমি চলে আসলাম কলকাতায়। তারপরে প্রথম সূর্যোদয় আমার নিজের ইচ্ছায় শুরু হলো, কিন্তু নিজের ইচ্ছায় চলা খুব কঠিন। তো আমাকে বাবা গ্রাফিক ডিজাইনিং করার একটা সুযোগ দিয়েছিল, আমাকে ভর্তি করে দেওয়া হয়েছিল অ্যারিনা মাল্টিমিডিয়ায়। মাল্টিমিডিয়া কোর্স যখন করছি, ওই করতে করতেই আমি একটা ছোট্ট এডিটিং হাউসে চাকরি পেয়ে যাই এবং তারপরে বেশ কিছুদিন আমি ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং করি। ওই সময় আমার খুব মনে হতো যে মানে আমি কি করতে এসেছি, 2000 টাকা মাইনের
তখন ওই সময় আমাকে খুব ভীষণভাবে সাহায্য করেছেন রবীন্দ্রনাথ। তখন আমি নিজেকে টিকিয়ে রেখেছিলাম। রবীন্দ্রনাথের একটা গান আমার তখন খুব আহ, আমাকে ইন্সপায়ার্ড করতো। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা পাবার জিনিস হাটে কিনিস, রাখিস ঘরে পুরে, যারে যায় না পাওয়া তারই হাওয়া লাগলো আমার মনে। আমার যা ছিল তা গেল ঘুচে, যা নেই তার খোঁজে, আমার পুরোয় পুঁজি ভাবিস বুঝি। তো এই যে আমার পুঁজি ফুরিয়ে যাচ্ছে, আমি দুঃখে আছি, এইটা সবাই ভাবছে, এটা কিন্তু ঠিক নয়। আমি থাকি সুখে হাস্যমুখে, দুঃখ আমার নাই। এই কথাগুলো আমাকে তখন বাঁচিয়ে রেখেছিল। তখন আমার মনে হয়েছিল যে আমি যে সোনার হরিণ খুঁজছি, সেই সোনার হরিণের পেছনে আমাকে ছুটতেই হবে। কি ছিল সোনার হরিণটা? বোধহয় সুন্দরী। তখন থেকেই মাথার মধ্যে শুরু হয়ে গেছিল পুজো, না। মা? না না, তখনও পর্যন্ত দানা বাঁধেনি। তখন আমার দুর্গাপুজোর মানে প্যান্ডেল করার একটা বাসনা জাগে, এবং আমি দুর্গাপুজোর প্যান্ডেল করা শুরু করি 2004 সালে। প্রথম আমি একটা ঠাকুর বানিয়েছিলাম, দেবীর মূর্তি, পিচবোর্ড দিয়ে বানিয়েছিলাম 2004-এ মধ্যগড়ফায়। এবং তারপর 2005 সালে আমি শ্যামাপল্লী শ্যামা সংঘের পুজো করার সুযোগ পাই এবং বাটিকের মণ্ডপ তৈরি করি। ওটাই আমার মানে সেই অর্থে প্রথম মণ্ডপ তৈরি। এবং ওই বছর আমি এশিয়ান পেন্টসে শর্টলিস্টও হই। সোনার হরিণ যে দুর্গাপুজোর প্যান্ডেল করা তা বলবো না, কিন্তু বোধহয় সোনার হরিণ ছিল আমার কাছে সুন্দরী। এই যে ধীরে 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 মণ্ডপ তৈরি, মণ্ডপে দুর্গাকে সাজানো, এবং সেই করতে করতে আস্তে আস্তে নিজের বাড়িতে মাকে প্রতিষ্ঠা করার দুঃসাহস দেখানো, এই পুরো ব্যাপারটা যে ঘটবে সেটার বোধহয় ভূমিকাটা লেখা হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। এডিটিং হাউসটাই কি ওই অ্যাড এজেন্সি নাকি? না, আমি তারপরে জেনেসিস অ্যাডভার্টাইজিংয়ে চাকরি করি, বেশ অনেক বছর ভিজুয়ালাইজার ছিলাম, এবং ওখান থেকে আমি অনেক সুযোগ সুবিধা পাই। এখনো আমি ওদের হয়ে ফ্রিল্যান্সিং করি, এবং আমাকে পুজোর সময় ছুটি দিয়ে দেওয়া হতো আমি যাতে মণ্ডপ তৈরি করতে পারি। উজ্জ্বলদা আমাকে খুব স্নেহ করেন, এবং আমি এই সুযোগটা পেতাম যে পুজোর সময় ছুটি নিয়ে আমি মণ্ডপ তৈরি করতাম, এবং পুজো শেষ হয়ে গেলে আবার। কারণ উজ্জ্বলদার মতন মানুষরা এটাকে যদি প্রশ্রয়ও না দিত তাহলে অনেকটা আটকেও যেত, তাই না? হ্যাঁ, মানে আমাকে তাহলে চাকরি ছাড়তে হতো, এবং চাকরি ছাড়লে আমার পক্ষে টিকে থাকা মুশকিল হতো তখন, এবং আমাকে বেশ অনেকটাই সুযোগ সুবিধা দেওয়া হতো। তখন আমার মাইনে টাইনেও বেশ ভালোই পেতাম, সব মিলে হয়ে গেল আর কি। আর যেহেতু আমি প্যান্ডেলটাই করি, আমাকে কলকাতা শহরে কেউ চিনত না। আমি না কোনো আর্ট কলেজ থেকে পড়েছি, না আমি কোনো আর্টিস্টকে অ্যাসিস্ট করেছি কখনো। ফলে এই যে দুম করে কলকাতার পুজোর মণ্ডপ করার সুযোগ পাওয়া, প্যান্ডেল করার সুযোগ পাওয়া, এবং প্যান্ডেল করতে করতে আস্তে আস্তে পরিচিতি লাভ করা কলকাতায়, তো আমার মনে হলো যে আমার এক্সিস্টেন্সটাই থাকতো না যদি না আমি প্যান্ডেল করতাম। তো তাহলে আমি প্যান্ডেলওয়ালা নয় কেন? আমার পরিচয় হওয়া উচিত আমার কাজ দিয়ে। তো আমার কাজ হচ্ছে প্যান্ডেল বানানো, এবং আমি অত্যন্ত গর্বিত যে আমি মা দুর্গার জন্য মণ্ডপ তৈরি করি। আমার কাছে এটাই অঞ্জলি। আমি প্রত্যেক বছর মনে করি যে মাকে নতুনভাবে সাজাবো, নতুন করে পাবো। এবং আমি খুব রবীন্দ্রনাথের গান শুনি বলে আমার এগুলো মানে খুব মনে হয় কয়েকটা গানের কথা। এই যে তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ, ওমর ভালোবাসার ধন, এই গানটাও আমি খুব মনে মনে গাইতাম। কখনো কখনো এই গানটা গাইতাম, তুমি নব নব রূপে এসো প্রাণে। তো রবীন্দ্রনাথের গান আমাকে সেই সময় বাঁচিয়ে রেখেছিল, এবং আমাকে মণ্ডপ তৈরি করতে, এবং একটা বেশ অনেক লড়াই, মানে মণ্ডপ তৈরি করলেই তো হয় না। প্রথম দিকে আজকে আমি যেরকম বাজেট পাই, আজকে আমি যেরকম, আমার কাছে পুজোর মণ্ডপরা মানে পুজো কমিটিরা এসে আমাকে বলে যে তুমি কাজ করো, এবং সেটা পুজো মানে বেশ 1-2 বছর আগে থেকেই পুজো কমিটিটা যোগাযোগ করে যে আমাদের কাজ করবে। এই অবস্থাটা তো আমার প্রথম দিকে ছিল না। ফলে আমাকে অপেক্ষা করে থাকতে হতো কখন কোনো পুজো কমিটির ডাক পাবো। ডাক পেয়েছি আমি মা দুর্গার চেঞ্জ আশীর্বাদে। কবে হলো যে এখন এই বছর কটা করছো? আমি এই বছর 6টা পুজো করছি। 6টা? আমি অনেক বছর ধরে 6টা করে পুজো করি, মানে আমি 2007 সাল থেকেই আমি 5টা করে পুজো করছি।
এবার বুঝতে পারছি প্যান্ডেলওয়ালার নাম কেন। হ্যাঁ, মানে আমার কাছে তো কমপ্লেন আসে না, মানে একটা এখানে পুজো মানেই তো কম্পিটিশন, মানে সেরা হবার দৌড়ে থাকছে, নিজের সঙ্গে নিজে কি করে দৌড়ানো থাকবে? সেই ক্লাবগুলো অবজেকশন করে না? কই না তো করেনি এখনো অবধি, কারণ আমি এবছর নিলে আমার 91টা দুর্গাপুজো হয়ে যাবে। এবং আমি এই 21 বছর মণ্ডপ তৈরি করছি, কিন্তু 21 বছরে আমার 91টা পুজো হয়ে যাবে। 91টা। হ্যাঁ, তো কদিন আগে সুশান্ত দা আমাকে বলেছিল, তুই তোর 25 বছরে তোর 100 নম্বর পুজোটা করবি, এইরকম প্ল্যানিং কর। তার আগে তুই কম বেশি করে সংখ্যাটা এমন করে নিবি যাতে 25 বছরে 100টা পুজো তোর হয়। ইচ্ছে আছে আমার 25 বছরে 100টা পুজো কমপ্লিট করার ইচ্ছে। তো এখন জানি না কিভাবে কি হবে। তো প্রবলেম আসে না? আমার সমস্যা হয় না, কারণ আমাকে আমার পুজো কমিটিগুলো কখনোই আমাকে 1 বছর কাজ করিয়ে ছেড়ে দেয়নি। আমি একাধিকবার একই পুজো কাজ করেছি। কমপ্লেন থাকলে তো আমাকে বারবার ধরে ডাকতো না। Complain আমি হ্যাঁ, ঠিক। দমদম পার্ক তরুণ দলে এই পাড়াতেই 8 বছর টানা কাজ করেছি, এবং এখানে ফ্ল্যাট কেনা আমার বিশ্বজিতের কথায় বলা যেতে, বিশ্বজিৎ মানে তরুণ দলের সেক্রেটারি, বলা যেতে পারে ওর ইচ্ছাতেই আমি এখানে থাকতে শুরু করি, এতটাই আমার বন্ধুত্ব। এবং আমি তারপরে দমদম পার্ক ভারত চক্রে 4 বছর কাজ করেছি, দমদম পার্ক তরুণ সঙ্গে এই বছর নিয়ে আমার 2 বছর কাজ হবে। আমি এই বছর আমাদের পাড়ায় দমদম পার্ক তরুণ সঙ্গে একটা পুজো করছি, একটু দূরেই দক্ষিণদারি ইউথ উল্টোডাঙ্গার কাছে আরেকটা পুজো, ওটা আমার এই বছর নিয়ে 3 বছর হবে। আহিরিটলায় আমি আমার এবছর দ্বিতীয় পুজো। কাশী বসলেন এবছর আমি প্রথম করছি। আহিরিটলার কাশী বসলেন প্রায় একই পাড়ায়, তো তা সত্ত্বেও আমি করছি, আমার ক্লাবদের কোনো সমস্যা নেই। আর দক্ষিণ কলকাতাতেও আমি খুব অদ্ভুতভাবে দুটো পুজো করছি, মানে ব্রিজের এপাশ আর ওপাশ, সুরুচি সংঘ এবং আলিপুর সার্বজনীন। এবং আমার সবকটা পুজোই হেভি ওয়েট পুজো, সবকটা পুজোই সেরকম নামী পুজো, কিন্তু আমি সামলে নিচ্ছি মা দুর্গার আশীর্বাদে। কিন্তু আমার কষ্ট হচ্ছে, আমি 6টা পুজো করতে আমার এখন খুব হাই সুগার, বোধহয় এত প্রেশার নিতে আমি আর পারছি না, আমি কাজ কমাতে চাইছি। এই বছরও আমি চেয়েছিলাম 4টে পুজো করতে, কিন্তু আমাকে দুটো পুজোয় মানে আমি করতে বাধ্য হলাম, কারণ কাশী বসলেন আমি কথা দিয়েছিলাম যে এবছর কাজ করব, এবং ভেবেছিলাম আমি আমার পুরনো পুজো দুটো ছেড়ে দেবো, তো আমি একটা ছাড়তে পারলাম না। এর মাঝে আমি কাটছি একটা, পুরো যখন ফ্যামিলি ট্রি আমি দেখি, কষ্ট তো হবারই কথা, কারণ যখন 6টা প্যান্ডেল একা একা কাঁধে নিয়ে সামলায় কোনো মানুষ, তো একবারও সুন্দরী মানে মা একবারও কোনো রকম কিছু বলেনি যে এবার তুই আর একটা ঘরে কাউকে নিয়ে আয়? সেরকম জন্মায়নি কিছু মনের মধ্যে? মানে আমি সব দর্শকদের সরাসরি বলছি, এখনো অনির্বাণ দা এখনো বিয়ে করেনি, কেন বিয়ে করেনি, কেন প্রেম করেনি সেটা জানার জন্য। না, প্রেম তো সবার জীবনেই আসে, প্রেম লুকিয়ে চুরিয়ে নানানভাবে নানান সময় এসেছে, কিন্তু বিয়ে করিনি, কারণটা ব্যক্তিগতই থাক। ঠিক আছে মানলাম, কিন্তু মা বললে হতে পারে তো? মা বলবে না, হ্যাঁ? মা বলবে না, মাতে মা বলবে না, মা জানে। আর আমি সারাদিন আমার যেভাবে আমি ব্যস্ততার মধ্যে থাকি, তাতে আমার আলাদা করে ওরকম স্কোপও নেই। ঠিক আছে, আমরা আশা করব যে যেটা অনির্বাণ দা বলল সেটা মিথ্যা প্রমাণ হোক, আর আমরা যেন সেই সময়ে নিমন্ত্রিতের তালিকায় থাকে, এটা আমি ভগবানকে প্রে করব, মাকেও বলে যাবো। হ্যাঁ, সে তুমি নিমন্ত্রণ যে কোনো দিন পেতে পারো, তুমি এসে এমনি খেয়ে যাও কবজি ডুবিয়ে, আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো, কিন্তু ওইসব আমার পক্ষে আর সম্ভব নয়। যে ছেলে কোনোদিনও আর্ট কলেজে যায়নি, গভর্নমেন্ট আর্ট কলেজে তো যায়নি, ঠিক আছে, সেই ছেলের কখনো মনে হয়নি যে আমি আর্ট কলেজে যদি যেতাম আর তারপরে যদি দুর্গাপুজো করতাম, তাহলে হয়তো যে কাজটা আমি করছি সেটা আরেকটু বেশি সমাদৃত হতো? শুধু যাইনি বলে আমাকে একটুকু সাইড করা হচ্ছে। আমার আসলে ছোটবেলাটায় আমাদের ঘরে একটা ছোট্ট লাইব্রেরি আছে আমার বাবার, এবং তাতে নানান রকম বই, আমি সেই বইগুলো কিন্তু পড়তাম, এবং ওই বইয়ের মধ্যে আমি বেড়ে উঠেছি। ফলে আমার মধ্যে মনের চিন্তা বা নিজেকে মাথা খাটানোর জন্য যে খোরাকগুলো লাগে, সেগুলোর অভাব খুব একটা আমার হয়নি। তো সেটাই আমাকে এগিয়ে নিয়ে গেছে, এবং আমাদের
পারিবারিক শিক্ষা, গ্রুমিং, তো আমার না কখনো ওই অভাবটা হয়নি। এবং যখন আস্তে আস্তে আমার টিম বড় হতে শুরু করলো, তখন আমি অনেক আর্ট কলেজের ছেলেদের আমার টিমে নিয়ে নিলাম, যারা আমার হয়ে ড্রয়িং করে। আমার মনে হয় যে আমি ছবিটা আঁকি আমার মাথা দিয়ে, হাত দিয়ে না। এবং আমার যে চিন্তা ভাবনা সেটাকে আমি বুঝিয়ে দিই কিভাবে রূপায়িত করতে হবে, এবং আমার ছেলেমেয়েরা সেটা করে নেয়। কতজন আছে এখন আর্ট কলেজের ছেলে, যদি আমি এমনি অ্যাপ্রক্স জিজ্ঞেস করি? প্রায় 400 জন ছেলেমেয়ে কাজ করে। তার মধ্যে আমার পেন্টিংয়ের গ্রুপই আছে, 3টে গ্রুপ আছে আমার পেন্টিংয়ের, 3টে মিলিয়ে প্রায় 4টে গ্রুপ, 60 জন মতো। 4টে গ্রুপ বলতে কি? 4টে টিম লিডার আছে যারা পেন্টিংয়ের ছেলেদেরকে নিয়ে এসে কাজ করে। 60 জনের মতো আছে, 60 জনের মতো। আর এই যে 6খানা পুজোকে ডিভাইড কিভাবে হয়? 400 জন মিলে যে ছেলেরা রয়েছে, যখন যে পুজোতে যতজনকে লাগে তারা যায়, এবং এরা আমার কন্ট্রাকচুয়ালি কাজ করে, আমারই কাজ করে শুধু না, সারা বছর আমি একই কাজ ছেলে দিই। কি 2-4টেকে দেখছে না একদম আবার সেপারেটেড? প্রত্যেকটা পুজোয় আলাদা করে একজন করে আর্টিস্ট থাকে, যে আমার পুজোর তাকে আমি কাজ বুঝিয়ে দিয়ে আসি রোজ, সে সেই মতো কাজটা করে। আর একজন করে থাকে ম্যানেজার, যে পুরো বাকি ম্যানেজমেন্টটা দেখে। আমি খুব অর্গানাইজড ওয়েতে আমার কাজটা করি, সেই জন্যই আমি 6টা পুজো করতে দিই। একটা আবদার করবো না আজকে? হ্যাঁ, মানে তাহলে আমাদের দর্শকদেরও বোঝাতে সুবিধা হতো। এই 4 দেওয়ালের মধ্যে আমি তো দেখাতে পারছি না পুরো ব্যাপারটাই। এই যে কিভাবে তোমার কর্মকাণ্ড চলে সারাটা দিন, 6টা পুজোকে কভার করা, আজকে কি তোমার সঙ্গী হতে পারি? হ্যাঁ, চলো আমার সঙ্গে চলো। তাহলে আজকে আমরা সারাদিন এই যে কটা পুজো রয়েছে, যতগুলো পসিবল রয়েছে, একটু আমরা ঘুরে একটু দেখি, বেশ, তো ঠিক আছে? দেখো, আমাকে বেরোতেও হবে। হ্যাঁ, তাহলে আমরা একসাথেই তাহলে যাচ্ছি পিছনে পিছনে। বেশ বেশ, ঠিক আছে। আজকে আমরা প্যান্ডেলে এসেছি। এরকম 6টা যে প্যান্ডেল হচ্ছে, যে থিমগুলোকে ভাবা হয়, কত সময় এখানে পাওয়া যায় যে এক্সিকিউট করার জন্য আর ভাবার জন্য? দেখো, সারা বছর ধরেই আমি ভাবি। যখন পুজো শেষ হয়ে যায়, তখন পুজো কমিটিরা আমার সঙ্গে যোগাযোগ করে নেয়, আমি ঠিক করে ফেলি কোন প্যান্ডেল করব কোথায়। তখন ওই জায়গাটাকে মাথায় রেখে চিন্তাভাবনাগুলো শুরু হয়ে যায়, এবং তারপরে সেগুলোকে একটু গুছিয়ে রাখি, কখনো লিখে রাখি, কখনো একটু স্কেচ করে রাখি, কখনো বা পুরোটাই মাথায় থাকে। আর আমি প্রায় 3 মাস ধরে মণ্ডপ তৈরি করি। যখন তৈরি করি মণ্ডপ, তখন আহ, আমার ছেলেপুলেদেরকে বোঝাই, এবং ধীরে ধীরে এক্সিকিউট করতে থাকে ওরা। আর পুরো ব্যাপারটাই এই 3 মাস ধরে যখন ঘটে, তখন আমি সকালবেলায় 10:30 মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাই, আর বাড়ি ফিরি প্রায় রাত্রি 12টা। প্রত্যেকটা পুজো মণ্ডপ ভিজিট করতে করতে? হ্যাঁ, আমার প্রত্যেকটা পুজো আমি একবার, কখনো কখনো দুবার যাই, কোনো কোনো দিন একটা মণ্ডপেই থেকে যাই প্রয়োজন অনুযায়ী। আমি দর্শকদের বোঝাচ্ছি যে থিম যখন বানানো হয়, একটা শিল্পী যখন থিমটা বানায়, তখন কিভাবে থিমটা আইডিয়া আসে তার কোনো রকম ক্লু থাকে না। যেমন পঞ্চভূত বলে অনির্বাণদা একটা থিম তৈরি করেছিল। এবার আপনি, প্রথম কথা আমি বলি দর্শকদের যে এই এই আপনিও যদি শিল্পী হয়ে থাকেন, এগুলো আপনারা মোটেও ট্রাই করতে যাবেন না, ঠিক আছে? হয় যদি আপনি ট্রাই করেন, তাহলে হয় কোথাও ড্রেনে পড়ে থাকবেন বা ত্রিভুবন দেখবেন। কিভাবে পঞ্চভূত যে থিমটা আছে, সেটা হয়তো যখন দেখছেন তখন আপনি দেখলেন পঞ্চভূত। এর যে উৎপত্তিটা জানলে অবাক হবেন। অনির্বাণদার ভাই আছে যে জেএনইউতে থাকতো, সেখান থেকে একটু ছিলিম একটু হয়ে গেছিলো, ঠিক আছে, নেওয়া হয়ে গেছিলো। সেই ছিলিমে মানে আমরা ভাবতেও পারবো না একজন শিল্পীর মাথা কি চলে, যে দুর্গাপুজো নিয়ে কতটা জড়িয়ে থাকলে এই ভাবনা আসে, আর তার নাম প্যান্ডেলওয়ালাতে পরিণত হয়। যে একটা ছিলিম খাচ্ছে, সেখানে তার ভাবনা রয়েছে যে এইটার ভিতরে পঞ্চভূত দেখতে পাচ্ছে সে। এটা স্টোরিটা আমি ঠিক জানতে চাইছি। তখন তো একদম নেহাতি আমি অনেক বয়স কম ছিল, 2013 সাল, তখন দীপন জেএনইউতে পড়ছে। তো দীপনের কাছে গিয়েছিলাম আমি, ওখানে দোলে জেএনইউতে খুব একটা মজার জেএনইউ তখন, মানে সমস্ত হোস্টেলগুলোতে
দেদার ভাঙের বন্দোবস্ত থাকে, ছিলিম চলতে থাকে, নানান কিছু চলে। তো তখনই আমি দেখেছিলাম একটা হুকো, এবং সেই হুকোটা তৈরি হয় 5টা এলিমেন্ট দিয়ে। হুকোর ছিলিমটা মাটির দিয়ে তৈরি হয়, মাটি, মৃত্তিকা অর্থাৎ ক্ষিতি, পৃথিবী, তার ভেতরে জল থাকে নারকেলের মালাটার মধ্যে, আগুনটা যখন ধরাচ্ছে সেটা তেজ, যে ধোঁয়াটা যাচ্ছে সেটা হচ্ছে মরুত, আর খাওয়ার পর যে মাথা ঘুরতে থাকে, বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন হয়ে যায়, সেটাই হচ্ছে বোম। এটা কি করে ভাবনা এলো যে আমি পুজোতে অ্যাপ্লাই করব? দেখো, মানে দুর্গাপুজো করার একটা মজা হচ্ছে, মা দুর্গা একদম আচ্ছন্ন করে রাখেন। আমি সারা বছর ধরেই মায়ের চিন্তা করি, এবং নানান কথা, ছোট ছোট টুকরো ঘটনা প্রভাবিত করতে থাকে, এবং সেগুলো মাথায় ঘুরপাক খেতে থাকে, সেগুলো ইনপুট হতে থাকে। সেভাবেই হয়েছে। একটা পুজোতে কত বাজেট থাকলে একটা পুজো কমপ্লিট করা যায়? এখানে আমি এসে দেখছি, এটা আমরা দমদম তরুণ সংঘ, সেখানে এত ইনফ্রাস্ট্রাকচার, প্লায়ে ভর্তি, বড় বড় থাম রয়েছে, তাও আবার লোহার। এই পুরো ব্যাপার করতে মিনিমাম কত লাগে? এইরকম ভাবে বলা খুব মুশকিল, বাজেটটা তো ডিপেন্ড করে পুজো কমিটির অর্থনৈতিক অবস্থার উপরে। সেটা দেখেই বোঝা যাচ্ছে যে কত বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করা, কত তবে ডিপেন্ড করছে, মানে টাকা দিয়েই একটা মণ্ডপ যে টাকা দিলেই ভালো হবে আর টাকা না খরচা করলে ভালো হবে না, এমনটা নয়। আমি অনেক মণ্ডপ সজ্জা করেছি অনেক কম বাজেটে। এই 2023 সালেই আমি হাতিবাগানে নবীনপল্লীতে কাজ করেছিলাম। এটা 20-22 লাখ টাকা বাজেট ছিল, এবং সেটা যথেষ্ট জনপ্রিয় হয়েছিল এবং সাড়া জাগিয়েছিল। তো সবসময় যে বাজেট দিয়ে সবকিছু বিচার করা যায় তা নয়, এক একটা চিন্তা ভাবনা আমরা করি। পুজো কমিটি যখন আমাদের কাছে আসেন এবং তারা তাদের তাদের বাজেটের কথা বলেন, আমরা আমাদের ভেবে দেখি আমরা সেই বাজেটে খাপ খাওয়াতে পারছি কিনা কোনো ভাবনা চিন্তা। যদি খাপ খাওয়াতে পারি তাহলে আমরা করি। 6টার পরেও কি মানে দেখা করে লোকে যে আমার পুজোটা করে দিতে হবে? হ্যাঁ, হ্যাঁ? 8-10টা পুজো তো বলেই যে কাজ করার জন্য আমাকে বাদ দিতে হয়। আমি তো 6টাও করতে চাই না, আমি আরো কমাতে চাই। তোমরা জিজ্ঞেস করছিলে যে 6টা পুজো একসঙ্গে কি করে ম্যানেজ করি, কি করে হ্যান্ডেল করি। তো আমাকে প্রত্যেকটা পুজোতেই আমার মানে সহশিল্পীরা রয়েছেন যারা আমার সঙ্গে অনেক বছর ধরে কাজ করছে এবং আমাকে নানানভাবে হেল্প করে। তো যেমন এই পুজোতে সপ্তর্ষি এসো, এই পুজোটা কোথায় দাঁড়িয়েছে আমরা? এটা দমদম পার্ক তরুণ সংঘ। এই পুজোতে আমাকে হেল্প করছে সপ্তর্ষি। আমি যদি তোমার চোখে অনির্বাণদা বা অনির্বাণ প্যান্ডেলওয়ালা কি জানতে চাই, তুমি কি বলবে? প্রথম কথা, ওনার সঙ্গে কাজ করতে গিয়ে, আমি 3 বছর ওনার সঙ্গে কাজ করছি। ওনার সঙ্গে কাজ করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস, এটা সমস্ত ওনার সহকর্মীরা বা ওনার যারাই আমরা ওনার কাছে কাজ করি তারা বলবেন, উনি কখনো আমাদেরকে সহকর্মীর মতো দেখেন না। আমরা শিল্পী নই, কিন্তু যার মধ্যে যেটুকু ভালো আছে সেটা কি করে বার করে নিতে হয় সেটা উনি খুব ভালো মতো জানেন। উনি এত বেশি, এই যে প্যান্ডেলে একটা দায়িত্ব দেওয়া, এই প্যান্ডেলের দায়িত্ব দেওয়ার মধ্যে দিয়ে উনি এতটা বেশি আমাদের উৎসাহিত করেন, আমাদের আরও মনে হয় হ্যাঁ কাজটা হচ্ছে, এটা আমরা ভালো করে করব। উনি উৎসাহিত করতে থাকেন, কোথাও যদি ভুল হয় সেখানে বকাবকি করেন, না এটা হচ্ছে না, কিন্তু সেই বকাবকির মধ্যে না সেটা একটা দাদার বকার মতো হয়ে যায়, মানে ঠিক বস বকছে এটা মনে হয় না। কিছু বলা আছে দাদা? না, আমার সামনে তো আর আমার বদনামগুলো করবে না। কোনো ফুসফুস দেওয়ার ব্যাপার নেই তো? না, আড়ালে করতে পারে, এখন সামনে করছে না, এটুকু বলা। মানে আমি হঠাৎ করেই ডাকা ওকে, আর হঠাৎ করে এই ভিতর থেকে এটা প্রশ্ন, মানে উত্তর না এলে এই ধরনের কেউ বলতে পারে না। এরপর আমরা কোন মণ্ডপে যাব? আমি শুরু করি আমার বাড়ি থেকে বেরিয়েই তরুণ সংঘ যেহেতু কাছে হয়, আমার রুটটা আমি সাজিয়ে নিই, আমার কনভেন্সটা কিরকম হবে। মানে এখান থেকে আমার উল্টোডাঙায় দক্ষিণদারি গেলে সুবিধে, দক্ষিণদারি থেকে আমি রুটটা সাজাই কাশী বসলেন। তাহলে আমরা এখন দক্ষিণদারি যাই, দক্ষিণদারিতে গিয়ে আমরা আমার দক্ষিণদারিতে একটু কাজও রয়েছে, তাহলে ওখানে যাওয়াটাই আমাদের বেটার হবে। ঠিক আছে। কেমন লাগছে মণ্ডপ? মানে খুবই ভালো, আর আমি এতটা ভাবতে পারিনি, যখন পুজোতে আসি এতটা বোঝা যায় না যে এত বড় উপরে কাজ হচ্ছে। এবার ব্যোমকেশ বক্সির উপর কাজ হচ্ছে। ঠিক, হ্যাঁ, এত বড়, এত হিউজ সেট আপ, ভাবা যাচ্ছে না। এগুলো সব মানে ইয়েদেরকে নিয়ে কাজ হচ্ছে।
অ্যাসিড বার্ন মহিলাদেরকে নেই, এখান থেকে বিভিন্ন মেয়েরা বেরিয়ে আসবে, ওকে একটা পারফরমেন্স সেন্সেশন করবে, মানে দর্শক ওই দিক দিয়ে ঢুকবে, ঢুকে এরকম ভাবে আবার ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। এটা এই মঞ্চতে মা দুর্গা থাকবেন, ঠাকুরের মধ্যেও কি ঠাকুরের মধ্যে থাকবে না, ঠাকুরের মধ্যে একটা ব্যাপার আছে। আমরা এখন কোন মণ্ডপে রয়েছি? আমরা আলিপুর সার্বজনীন। তো এখানে থিম কি রয়েছে এবারে? এবছর এখানে খুব মজার থিম, চা নিয়ে কাজ হচ্ছে, চাপানুতর। চাপানোতর। মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি আপনার নাম ধরে, মানে নাম দিয়ে চেনে, কিভাবে চেনে? আসলে মাননীয় মুখ্যমন্ত্রীর আমি যখন বইমেলাতে জাগো বাংলার কাজ করতাম তখন থেকে ওনার সঙ্গে আমার পরিচয়। ঠিক। আর উনি আমার অনেক পুজো উদ্বোধন করেছেন, এইভাবে আমার সঙ্গে আগের পরিচয় বছরে কি হয়েছে। পুজো উদ্বোধন হয়েছে? আগের বছর এইখানের পুজোই আলিপুর সার্বজনীনই উনি উদ্বোধন করেছেন। উনি উদ্বোধন করেছেন। পুরনোদের মধ্যে যারা রয়েছে কার পুজো ভালো লাগে? দেখুন, আমার তো ভবদার কাজ খুব অন্যরকম লাগে, আমি সবসময় প্রত্যেক বছর দেখি। সুশান্তদার কাজও আমি দেখি, সুশান্তদার কাজও ভালো লাগে। পার্থদা আছে, সনাতনদা আছে, অমরদা আছে, আমি সবার কাজ দেখি। পূর্ণেন্দুদার ঠাকুর ভাল লাগে, সবার কাজ দেখি এবং সবাইকেই আমি ফলো করি, সবার কাছ থেকেই আমি কিছু না কিছু শিখি। আর নতুন শিল্পীরাও খুব ভালো কাজ করছে এখন। নতুন শিল্পীদের একটা স্ট্রাগল থাকে, প্রথমেই বাজেট পায় না তারা, কিন্তু কাজ করতে করতে আস্তে আস্তে বাজেটের দিকে এগোয়। আমার ধারণা নতুন শিল্পীরাও যুগোপযোগী কাজ করছে এবং ভালো কাজ হচ্ছে। এই যে প্ল্যাগারিজম যেগুলো রয়েছে, কপি করে ছেড়ে দেওয়া করা হচ্ছে, এই কাজগুলো মানে কিভাবে তাহলে আটকানো যাবে এটা? না, কপি করে ছেড়ে দেওয়া ঠিক নয়, মানে রবীন্দ্রনাথও তো অনেক গান বিদেশি সুর ব্যবহার করেছেন নিজের গানেতে, তার মানে কি সেটা কপি? ঠিক কপি নয়, ইনফ্লুয়েন্সড হতেই পারেন কেউ কোনো কাজ নিয়ে। আমার মনে হয় না তাতে কোনো অসুবিধা আছে। শিল্পের স্বার্থেই শিল্প ছাঁকনিতে ছেঁকে নেয় কোন কাজ থাকবে আর কোন কাজ থাকবে না। সনাতনদের কথাই উঠে আসছিল যে অনির্বাণ একজন ভালো শিল্পী আমার চোখে। ৩-৪ জনের নাম বলেছে, তার মধ্যে প্রথম। সনাতনদা আমাকে খুব স্নেহ করেন, সনাতনদার সঙ্গে আমি ১ বছর কাজ করেছি, আমাকে অনেক উপদেশ দিয়েছে তখন কাজ নিয়ে। আমার তো খুব ভালো অভিজ্ঞতা সনাতনদার সঙ্গে কাজের। সনাতনদা এটাও বলেছে যে এই পুজোতে মানে আমার টিকে থাকতে হয়, কারণ হচ্ছে অনেক বেনো জল ঢুকে যাচ্ছে। এটা নিয়ে কি মত? সেটা সনাতনদার দৃষ্টিভঙ্গি, সনাতনদা বলেছেন। আমার মনে হয় এটা সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত, কে টিকে থাকবে আর কে থাকবে না সময় বলে দেবে তার কাজ কেমন হচ্ছে। বেনো জল যেটা বলছে, আমি ওইভাবে বলতে চাই না কাউকে বেনো জল। যে হয়তো যে শিল্পী আজকে যার কাজ হয়তো সেরকম ভাবে উতরোচ্ছে না, আগামী দিনে হয়তো তার কাজ খুব ভালো হবে। আজকে একটা কাজ দুটো কাজ দিয়ে কাউকে বিচার না করাই ভালো। অনেক সময় হতেই পারে যে কোনো শিল্পীর কোনো কাজ হয়তো দাঁড়ালো না, কারণ শিল্প তো এক্সপেরিমেন্টাল, শিল্পতে পাশ ফেল নেই। হ্যাঁ, শিল্পকে ওইভাবে বিচার করা যায় না। তাই আমার মনে হয় যে সবাই কাজ করছে যেভাবে, করতে করতেই সময় বলে দেবে যে কোন কাজ শিল্পোত্তীর্ণ হচ্ছে আর কোন কাজ সেইভাবে দাঁড়ালো না, সেটা সময় বলবে। আর আজকে যার একটা কাজ ভালো নয়, আগামী দিনে হয়তো ভালো হবে। ঠিক। অনেক অনেক ধন্যবাদ দাদা। দ্য ডিজাইন পডকাস্টে সারা দিন তোমার সাথে
কাটিয়ে সত্যি খুব ভালো লাগছে। তোমরা আমার সঙ্গে সারাদিন কাটালে, আমি তো আমার কাজই না না, করলাম। মূল্যবান সময় সত্যি দেওয়া হয়েছে আমাদেরকে। আর এরপর তুমি কোথায় যাবে আর কখন বাড়ি ফিরবে? আমার এরপরে সুরুচিতে যাওয়ার আছে, আবার কাশী বসলেনে একটা মিটিং আছে, মানে বাড়ি ফিরতে তারপরে ফিরতে আমার একটা অন্য কাজে সুচিন্তার সঙ্গে একটা মিটিং আছে রাত্রে, ঠিক। তার বাড়ি ফিরতে তো 12টা।